ওয়েলকাম ব্যাক। আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এম কে বাচ্চা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন। আমিও ভালো আছি আর ভালো দলেই থাকি। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম এম কে বাচ্চা ভাই ও প্রিয় লিসেনার। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রিফাত। আমি বর্তমানে হরর আর এসকেপ ভূত স্টোরির একজন মনিটর হিসেবে নিযুক্ত আছি। এই চলমান ব্যস্ততার ভিড়েও অনেক কষ্টে ঘটনা কালেক্ট করে পাঠাচ্ছি শুধুমাত্র আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আপনাদের কাছে ঘটনা গ্রহণযোগ্য হলেই আমার কষ্ট সার্থক হবে। রার এসকেপ ভূত স্টোরি .com-কে আমার নিজের পরিবার মনে করি, আর পরিবারের জন্য কিছু করতে পারাটাই কতটা আনন্দের তা আপনারা সকলেই জানেন। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব তা ইন্ডিয়ার কোনো একটা স্থানে ঘটে যাওয়া ঘটনা। আমি কালেক্ট করেছি আমার বড় ভাইয়ার বন্ধুর কাছ থেকে। আমার বড় ভাইয়ার বন্ধুর নাম শাকিল ভাই। বন্ধুর ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছে। আমি ভাইয়ার বন্ধুর ভাষায় ঘটনাটি শেয়ার করছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। বাচ্চা ভাই, ঘটনার মাঝে ভুলুক্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই পৃথিবীতে মূলত মানুষের আসতে নেই। আমার বয়স তখন 11-12 বছর হবে এরকম। আমার ভাইয়া খুব ভালো ছেলে ছিলেন। গ্রামের সবাই তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করতেন। আমাদের গ্রামের ভিতর আমার ভাইয়ার যথেষ্ট পরিমাণ সম্মান ছিল। একদিন গ্রামের বড় কর্তা আমার ভাইয়াকে ডেকে পাঠায়। আমার ভাইয়া মণ্ডলের বাড়িতে যায়। উনি আমার ভাইয়াকে বলে, বাবা সাব্বির, তুই তো জানিসই আমার বাইরে দোকান কাজের জন্য একটা মানুষ লাগবে, আর তোর ভাইয়া একা একা কত দোকান সামলাতে পারছে না, তাই একটা মানুষ লাগবে, তাই তোকে ডাকলাম। তুই কি যাবি? টাকা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সমস্যা নাই। টাকা যা লাগে আমি দিয়ে দেবো তোর পরিবারের কাছে। তুই শুধু ওখানে থাকবি আর দোকান দেখবি তোর ভাইয়ের সাথে। উনি যেহেতু গ্রামের মোলর মশাই ছিলেন তাই আমি ওনার কথায় রাজি হয়ে যাই। তার জন্য আমি ওনাকে বলি, হ্যাঁ আমি যাব, সমস্যা নাই। আপনি গ্রামের নামটা বলেন। উনি বলে, রায়পাড়া গ্রাম, ওইখানে তোর বড় ভাইয়া থাকে, ওইখানে তুই যাবি। যাওয়ার পরে ওইখান থেকে তোর বড় ভাইয়া তোকে এসে রিসিভ করে নিয়ে যাবে রেল স্টেশন থেকে। তুই রেল স্টেশনে যাবি, ওইখানে রেল স্টেশনের নাম আমি তোকে বলে দিচ্ছি। তোর ওইখানে যে রেল স্টেশনে বসবি, তারপরে তোর বড় ভাই আসবে, বড় ভাই এসে তোকে রিসিভ করে নিয়ে চলে যাবে। রেল স্টেশনের নাম হলো হংকং। আমি ওনাকে বলি, হ্যাঁ আমি যাব, এটা সমস্যা নাই, কিন্তু আমার টাকা দিতে হবে 10,000 টাকা। উনি বলেন, হ্যাঁ টাকা নিয়ে তোর কোনো সমস্যা নেই, আমি যা টাকা লাগে আমি তোকে দিয়ে দেবো। তুই যা, শুধু তোর বাইরে আর একা একা ব্যস্ততার ভিড়ে একা একা সামলাতে পারছে না, তার জন্য তুই যাবি। আমি ওনাকে বলি, হ্যাঁ মোড়ল মশাই আমি যাব। সেই দিনটা যদি আপনি দিতেন তাহলে আমার তারাই সুবিধা হতো। তো উনি আমাকে সেই দিনটা দিয়ে দেন। আমি সেই দিনের জন্য অপেক্ষা করি। দেখতে দেখতে দিন চলে আসে। আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে ট্রেন গাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের রেল স্টেশন থেকে এইখান থেকে প্রায় 150 কিলোমিটার। 150 কিলোমিটার জার্নির জন্য আমি ভাবি যে ট্রেন গাড়িতে উঠে আমি একটা ঘুম দেবো, তারপরে আমি একবারে ওইখানে যেয়ে লাফবো। তারপরে আমার সাথে যা ঘটে আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না। বাচ্চা ভাই, আমি ট্রেন গাড়ির জন্য অপেক্ষা করতে করতে রাত 11টা বেজে যায়। তখন রেল স্টেশন পুরা ফাঁকা। তখন ট্রেন আসে, একটা বিশ্রী গন্ধ হয়। সেই ট্রেনে আমি উঠে পড়ি। উঠে পড়ার পরে আমি ঘুমানোর জন্য প্রস্তুতি নেব। তখনই ট্রেনের ভিতরে মানুষ হইচই করে ওঠে। আজকে একটা পেয়েছি, এটাকে সারা যাবে না, এটাকে রক্ত চুষে খেতে হবে। আমি এই কথা শুনে আমি চমকে যাই। আমি হতভম্ব হয়ে বলি, কে কে? আমি ট্রেনের টিটিরে ডাক দিই, এই যে ভাই সাহেব এদিকে আসুন। আপনার ট্রেনের ভিতরে মানুষ নাই, কেউ নাই, কথা বলে কে? উনি বলে, এই কেউ না, এই তো আপনি হয়তো ভুল শুনছেন। আমি বলি, আমার সাথে এটা কি হচ্ছে?
না, আমার তো ভুল শোনার কথা না। তো আমি মনের ভুল ভেবে আমি ওইটাকে ক্যান্সেল করে দিই, বাদ দিয়ে দিই মাইন্ড থেকে। তারপরে আমি টেনে টেটে বলি, ভাই সাহেব যে আপনার টিকিটটা নেন, আমাকে এই জায়গায় আসলে আমাকে ডাক দিয়ে তুলে দিয়েন, লাভাই দেন। আমি একটু ঘুমাবো, তো আমার মানে একটু সমস্যা হচ্ছে, আমার মাইন্ডে কীরকম যেন আমার কাছে লাগতেছে আপনার এই ট্রেনটা। আমি কোনোদিন উঠি নাই তো এই ট্রেনে, তার জন্য এরকম লাগছে। উনি বলে, ভাই আপনি কি গ্রামের পোলা নাকি? তার জন্য এরকম হবে হয়তো, শহরের পোলাপানের তো এরকম অভ্যাস হয় আর কি, তাই আর কি এরকম হয় না, গ্রামের পোলাপানের এরকম হয় আর কি। আপনি ঘুমান, সমস্যা নাই, আমি আসলে ডেকে দেবো। তো আমি ঘুমাই পড়ি, পড়ার পরে তো উনি আমাকে ডাকে, এই যে ভাই সাহেব, কি লাগবেন না? আমি চোখ মুছতে মুছতে তাকিয়ে দেখি, ভাই রে ভাই, এটা আমার সামনে কি দেখলাম? আমি দেখি ট্রেনের টিটির মুখ দিয়ে রক্ত, গলায় চাকু দিয়ে রক্ত, গলাইকে যেন ছুরি মেরে কেটেছে আঘাত করে। কি বিভৎস চেহারা তার! আর আমার পাশ থেকে অনেকগুলো কাটা দেহ, মরা লাশ, কঙ্কাল ভেসে ওঠে। তারা বিভৎস হাসি দেয়। কিরে, যাবি না রায়পাড়া গ্রামে? হাই, চল তোকে নিয়ে যাই রায়পাড়া গ্রামে, রক্ত খাবো, রক্ত, রক্ত চাই। আমি আমি এইসব আর সহ্য করতে না পেরে আমি ট্রেনের ভিতরে অজ্ঞান হয়ে যাই। পরে আমার চোখ খুললে আমি দেখি আমার সামনে আমার মোড়ল মশাইয়ের বড় ছেলে দাঁড়িয়ে আছে, মানে কর্তা মশাইয়ের বড় ছেলে, তার নাম হলো রাসেল। উনি আমার সামনে দাঁড়িয়ে বলে, এই তুই এইখানে রেল স্টেশনে এরমভাবে পড়েছিলি কেন? আমি তোকে এসে খুঁজে পাচ্ছি না, পরে আমি এদিকে এসে পরিত্যক্ত এই জায়গাটায় তোকে পেলাম। কি হয়েছিল তোর সাথে বলতো একটু খুলে? আমি ভাইকে বললাম, ভাই 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 এইখান থেকে চলুন আগে, তারপরে সব কিছু বলছি। আমি হাঁটতে হাঁটতে চলে এলাম ভাইয়ের সাথে, ভাইয়ের বাসায়। তারপরে আমি ওইখান থেকে ভাইকে সব খুলে বললাম। ভাই শুনে বলল, তুই তো জানে বেঁচে গেছো, এটাই তো ভাগ্য ভালো তোর। আমি বললাম, ভাইয়া এখন কি করব? ওরা তো আমার রক্ত চুষে খাওয়ার কথা বলেছে। ভাইয়া সব কিছু দেখে শুনে বলল, ঠিক আছে, আমি দেখছি, আমার এখানে একটা কবিরাজ আছে, ওনাকে আমি ডাক দিচ্ছি, উনি এসে দেখি কি বলে। তো তারপরের দিন ওনাকে ডাক দেওয়া হয়। ডাক দেওয়ার পরে তিনি এসে আমাকে বলে, চাপ শুনে আমি একেবারে হতভম্ব হয়ে যাই। উনি বলে, এই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ব্রিজ ভেঙে অ্যাক্সিডেন্ট হয়েছিল 30 বছর আগে। ওই ট্রেনটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই ট্রেনটি রাত 11টা 12টা 1টা সময় চলাফেরা করে। ওই ভিতরে যে মানুষটা উঠবে ওই মানুষটা মারা যাবে ওই ট্রেন থেকে। তুমি বেঁচে গেছো, এই তোমার ভাগ্য ভালো বাবা। তো পরে ওনার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। সেই জন্য ট্রেন থেকে কি এরকম গন্ধ বিচ্ছিরি বেরোচ্ছিল, আমি এটা বলি কবিরাজকে। উনি এই কথা শুনে হ্যাঁ বলেন, হ্যাঁ সম্মতি জানানোর কারণে আমি তারপরে ওনাকে বলি, এখন কি করব ভাই? আমি রাসেল ভাইকে বলি। রাসেল ভাই ওনাকে বলে, কবিরাজ সাহেব, এটার কি কোনো সমাধান হবে না? উনি বলে, হ্যাঁ সমাধান আছে। ওনাকে আজকে রাত্রে গণ্ডির ভিতরে বসাতে হবে। উনি আমাকে গণ্ডির ভিতরে বসিয়ে দেয়, রাত আসে, রাতের ভিতরে গণ্ডির ভিতরে আমাকে বসিয়ে কি মন্ত্রপাতি মোমবাতি টাতি জ্বালিয়ে আমাকে, তারপরে আমার আর কিছু মনে নেই। তারপর একটু ভাইয়ের কাছ থেকে শোনা, রাসেল ভাইয়ের কাছ থেকে। রাসেল ভাই উনি বলেন, তোকে গণ্ডির বসানোর পরে উনি মন্ত্রপাতি পরে তোর গায়ে একটা ফু দেয়, ফু দেওয়ার পরে তোর গায়ে চিন হাজির হয়। তো পরে ওনারা বলে, উনি আমাদের এই ট্রেনে উঠছিল, তাই ওনার রক্ত চুষে আমরা খাবো এই বলে। কিন্তু কবিরাজ তো নাসর বান্দা, উনি তো সাথ দেয় না। উনি যেহেতু বলেছে এটা সমাধান আছে, তাই সমাধান আছেই। উনি বলে, তুই যাবি কি এই ছেলের কাছ থেকে, তাই বল। তো
জিনটা এক সময় পরাজিত হয়ে বাধ্য হয়ে তো চলে যায়, বলে সে স্বীকৃতি দেয় আমি চলে যাব। তো কবিরাজ বলে এর প্রমাণ কি? আমি বাইরের বড় আম গাছের ডালটা ভেঙে ধুয়ে যাব, তবে হ্যাঁ এই ছেলেকে সাবধান করে দিস কোনোদিনও যেন ওই ট্রেনের সামনে আর না পড়ে, পড়লে এর পরের বর্তী আর রক্ষা নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ রিফাত আপনাকে, আপনি আমাদের সুন্দর একটি ঘটনা উপহার দিয়েছেন। আপনার লেখায় একটু ভুলুক্তি থাকার কারণে আমার পড়তে একটু সমস্যা হচ্ছে। এর পরবর্তী ঘটনা পাঠানোর সময় আপনি একটু লেখা সুন্দর করে লিখে দিবেন, তাতে আমার পড়তে একটু সুবিধা হবে। লিসেনার, এই ছিল আমাদের আজকের ঘটনাটি কেমন হয়েছে তোমরা সকলে জানিয়ে দিও কমেন্ট বক্সে, বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার।